দেবতনু, এইখান থেকে একটা প্রশ্ন, যে হাসনাত যেটা বলছে এটা বিশ্বব্যাপী এই ন্যারেটিভটাকে হচ্ছে ইটস এ আপরাইজিং অফ ইসলামিক ফান্ডামেন্টালিজম, কিন্তু ওরা বলছে ব্যাপারটা তা নয়, এটা ছাত্র যুবকরা একটা বিপ্লব মানে কিন্তু মৌলবাদী তাণ্ডবে কিন্তু রাশ টানতে পারছেন না ইউনূস। দেখুন, হাসনাত কি বলছেন সেটা উনি ওনার যা মতামত উনি বলেছেন, এবং এই ইউনিশ সরকার তারা বারবার এটা বিশ্বর কাছে প্রজেক্ট করবার চেষ্টা করছে যে বাংলাদেশ হচ্ছে খুবই নিরাপদ এখনো। তো যেই ধরনের ঘটনাগুলো যে ঘটছে আমরা দেখতে পাচ্ছি, আজ যবে থেকে শেখ হাসিনা সরকার সেখানে নেই আর কি, বা শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, মৌলবাদীরা তারা আবার কিন্তু রাইজ করেছে সেখানে বাংলাদেশে, এবং বাংলাদেশের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, তারা নিরাপত্তাহীনতায় সেখানে ভুগছে। এবং এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা যে বারবার যে তারা বলছে যে ভারতের, এখানেও দেখবেন আপনি উনি বলছেন যে ভারতের সঙ্গে তারা একটা সমান মানে একটা ইকুয়ালিটির বেসিসে তারা হচ্ছে সম্পর্ক চাইছে। তো সেখানে সম্পর্ক ভারতের সঙ্গে ভারত সব দিনই আমরা যদি দেখি আমাদের যে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো যে রয়েছে তাদেরকে সাহায্য করেছে। আমরা আইকে গুজরালের সময় আমরা দেখেছিলাম নন রেসিপ্রোসিটি প্রিন্সিপাল আমরা ফলো করতাম। আমাদের এখন নেভার ফার্স্ট পলিসি রয়েছে, সেখানেও আমরা আমাদের যে প্রতিবেশী দেশ রাষ্ট্রগুলো আছে তাদেরকে আমরা সাহায্য করছি। কিন্তু তারা যে বলছে সমানে সমানে, সবসময় সমানে সমানে তখনই হবে যখন তারা আমাদের সমান হবে। এখানে এটা তাদেরকে স্বীকার করতে হবে যে ভারতবর্ষ আজকে যেই যেখানে আমাদের গ্লোবাল পলিটিক্স আমাদের যা গুরুত্ব, আমাদের অর্থনীতি কালি আমরা আমরা যেভাবে আমরা তাদের থেকে শক্তিশালী, সেখানে বা অন্যান্য দিকেও আমরা তাদের থেকে অনেক এগিয়ে আছি। সেখানে সমানে সমানে তারা সম্পর্ক বলতে কি চাইছে তারা এটা তাদের কাছে ক্লিয়ার করা দরকার। এবং তারা বারবার যে যেখানে সেখানে তিনি একটা ইলিগাল মাইগ্রেন্টদের ঘটনা তুলে আনলেন, সেখানে বললেন যে বিএসএফ নাকি গুলি চালায়। এটা আমি আমি নিজে বাংলাদেশের উপর আমি পিএইচডি আমার গবেষণা করেছি, তো আমিও সেখানে যখন গেছিলাম অনেকের কাছে আমি এটা শুনেছি যে ভারতের বিএসএফ নাকি তাদেরকে মেরে ফেলছে, এরকম একটা ন্যারেটিভ বাংলাদেশ জুড়ে তৈরি করার চেষ্টা মানে করা হয়েছিল একটা সময়, এবং এখনো সেটা আরো সেটা হাসিনা সরকার এখন নেই বলে সেটা আরো বেশি করে আর কি সেখানে এরকম ন্যারেটিভ তৈরি হচ্ছে। তো সেখানে এই প্রশ্নটা তাদের করা উচিত যে কেন বিএসএফ গুলি চালাচ্ছে। গুলি চালিয়েছিল কারণ তারা ইলিগালি ভারতবর্ষে প্রবেশ করতে চেয়েছিল। তো আমার বিএসএফ এর কাজই হচ্ছে যে বর্ডারকে প্রোটেক্ট করা। তো সেখানে বাংলাদেশ থেকে এত মানুষ এখানে চিকিৎসার জন্য আসে, পড়াশোনার ক্ষেত্রে আসে, ওই তাদের উপর তো কেউ তো গুলি চালায়নি। তারা তো দিব্যি এসে ভারতবর্ষের সবকিছু তারা মানে তাদের যে যা কিছু দরকার তাদেরকে ভারত তো প্রোভাইড করছে। এবং ভারতীয় সরকার আপনার কি বলে যদি দেখেন বাংলাদেশের বহু স্টুডেন্টদেরকে স্কলারশিপ প্রোভাইড করে থাকে, সেটা মনে হয় ওনাদের জানা আছে কিনা আমার জানা নেই। তারা কিন্তু এই যে স্টুডেন্ট যে সমাজ, এই সমাজ যে যেভাবে আর কি ভারতীয় দেশকে অপমান করেছে, ভারতবর্ষকে অপমান করেছে, এবং কিছুদিন আগে দেখতে পাবেন যে ভারতের ফ্ল্যাগের ওপর দিয়ে তারা হচ্ছে হেঁটে যাচ্ছিল, আমরা দেখেছি। তো সেখানে যেটা এটা পরিষ্কার হয়ে যাচ্ছে সুজিতদা, যে এই যে প্রথমত হচ্ছে এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইল্লিগাল। কারণ বাংলাদেশের সংবিধানে যে 2011 সালে যে পরিবর্তন আনা হয়েছিল সেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন হচ্ছে অ্যাবলিশ করা হয়। তো এইটা হচ্ছে সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল একটা সরকার সেখানে বসে আছে তারা, এবং সেখানে নানান রকম ভাবে গোটা দেশ জুড়ে তারা হচ্ছে এটা একমাত্র কাজ হচ্ছে, আমি আসবো আবার, একমাত্র একটা কাজই হয়ে দাঁড়াচ্ছে যে কখনো কখনো, এবং হচ্ছে এবার একটু আপনার কাছে আসবো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান, যিনি বারবার ভারতের হচ্ছে ডিসইনফরমেশন, ভারত এরকম ইয়ে করছে, কেন করছে বুঝতে পারছি না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার বক্তব্য নিয়ে তিনি বলছেন আমরা হতভম্ব হয়ে যাচ্ছি, এই সমস্ত কথাগুলো বলছে। মানে নিজেরা মানে তাদের ন্যারেটিভটাকে ক্লিয়ার করতে পারছে না, তার কারণ দাবার কিছু নেই। এটাই কি একটা হচ্ছে, আমি একটু শুনে আপনার কাছ থেকে একটু জানতে চাইব তৌহিদ হাসানের বক্তব্য। হাই কমিশনারকে আমি ডেকেছিলাম দুটো কারণে, আসলে ছোট ছোট দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে 2 তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন পার্লামেন্ট মেম্বার বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে, এবং সেখানে কিছু মিস ইনফরমেশন আছে, এটা আমি হাই কমিশনারকে জানিয়েছি। আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে, তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য। আর 2-1টা সংগঠন যারা কথাবার্তা বলেছে সেগুলিও মোটামুটি ব্রিটেন বেসড। এখানে যারা আছে তাদের প্রকৃত
গ্রাউন্ডের তথ্য সেটাতে রিফ্লেক্টেড হয়নি। কাজে আমি তাকে রিকোয়েস্ট করেছি যে তারা মানে পার্লামেন্টের মেম্বাররা তো যা ইচ্ছা তাই বলবেন, এটাতে তো কারো কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, কিন্তু আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানান। উনিও সাজেস্ট করেছেন যে আপনারাও আপনাদের এমবাসিগুলির মাধ্যমে সেগুলি করেন, আমরাও জানাবো, এটুকু। দ্বিতীয় হলো যে একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটা স্টেটমেন্ট এসছে বেশ বড় সড়ো, সেখানে খুব দুঃখজনকভাবে যেটা এসছে, আমি তাকে বলেছি কথাটা যে আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। কি বুঝছেন মানে তৌহিদ হাসান বা হচ্ছে এরা বলছে যে ভারতের সাথে মানে চৌধুরীর সমান যাতে একটা সম্পর্ক হয়, মানে ভারত কি না দিয়েছে আর কি আমি তো বুঝতেই পারছি না। এর মধ্যে বোঝার একটা আছে, এটা হাইব্রিড গভর্নমেন্ট আছে, হাইব্রিড গভর্নমেন্ট। হোয়াট ইজ হাইব্রিড গভর্নমেন্ট? হাইব্রিড গভর্নমেন্ট এদের কাছে তো কোনো নেই, ম্যান্ডেট নেই, এটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট নেই, রাইট? এরা কোনো ল বানাতে পারছে না, মানুষের যেটা সাফারিং আছে ওটা তুলতে পারছে না, এরা কোনো জায়গায় যেতে পারছে না, ওয়ার্ল্ডে কোনো জায়গায় আপনি গেলে আপনি এদের কোনো রেকগনিশন পাচ্ছে না, বিকজ দে আর অ্যাডভাইজার্স। সো এটা হাইব্রিড গভর্নমেন্ট। আগে যেটা আমাদের স্টুডেন্টগুলো যে রাস্তায় ছিল, স্টুডেন্টগুলো নেই এখন যারা আছে মৌলবাদী ছাত্রছাত্রীরা যারা আছেন, যাদের ওদের ইনফ্লুয়েন্স, যাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, ওদেরকে টাকা দিয়ে ওই রাস্তাগুলোতে নামানো হয়েছে। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, আপনি এইটা ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু আ ভেরি সেন্সিটিভ টাইম আপ টু 20th of January। ডেমোক্রেট কি করছে? ডেমোক্রেটগুলো ওই করছে যেটা রিপাবলিকান ঠিক উল্টো। আপনি দেখুন ইউক্রেনে ওরা কি বললো, আর্মি ট্যাকটিক্যাল লং রেঞ্জ মিসাইল ফায়ার করতে বললো ইউক্রেনকে, যে এত বছর হয়ে গেল, 2 বছর হওয়ার পর উনি পারমিশন দিয়েছেন জো বাইডেন। সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি এখানে আমেরিকার সাহেব মানে ডেমোক্রেটিক যাওয়ার যে গভর্নমেন্ট আছে, ডক্টর ইউনুস ওনার থেকে এখনও ইনস্ট্রাকশন পাচ্ছেন আর এই জিনিসটাকে উত্তাল করার চেষ্টা করছেন। আপনি একটা জিনিস আপনারা হারিয়ে যাচ্ছেন একটা এর মধ্যে, পাকিস্তান ফ্যাক্টর। আমরা আগে পাকিস্তানকে বেশি দিতাম না, আমরা বলো পাকিস্তান তো একটা ফেল্ড স্টেট আছে, আমাদের বাংলাদেশ ওদের থেকে অনেক বেশি আগে, জিডিপি আগে, পয়সা আগে, ফরেন রিজার্ভ আগে, সব জিনিসে বাংলাদেশ আগে, ডেমোক্রেসি আগে, দুটো মহিলাদের জন্য 30টা সিট আপনার পার্লামেন্টের রিজার্ভ আছে, ওদের রোল সব কিছু আগে। কিন্তু এই যে আমাদের প্রফেসর ইউনুস আছেন, এই নভেম্বর পর আপনি দেখবেন উনি পাকিস্তানের সঙ্গে একটা লাভি ডাভি যেটা আমরা বলি, অনেক বড় রিলেশন উনি তৈরি করছেন। একটা তো জাহাজ আসলো, তারপরে বারবার ওদের ইন্টেলেকচুয়ালদের ডাকলেন, আর জানেন আজকে কি হলো? আজকে এই বাংলাদেশ পাকিস্তানের আইএসআই সঙ্গে মিলে, এই প্রফেসর ইউনুস পাকিস্তানের আইএসআই মিলে আমাদের পাঞ্জাবের একটা ফায়ারিং ইনসিডেন্ট করালো, যেখানে এক্স চিফ মিনিস্টার সুখবীর সিং বাদলের উপরে ফায়ারিং হয়েছে। কে করেছে? একটা পাকিস্তান ট্রেন, একটা রিটার্ন ছেলে নিরঞ্জন সিং ও করলো। তার মানে কি হলো? আস্তে আস্তে যে আমরা কেন বলছি এটা এসকেলেশন ম্যাট্রিক্স, কেন আমরা বলছি যে রিলেশনটিকে আরও অবনতি ঘটাচ্ছেন, আরও ইনি চাইছেন যে নট অনলি 7 স্টেট বাট রেস্ট অফ দ্য কান্ট্রি আমাদের ভারতের একটা প্রবলেম হয়। প্রফেসর ইউনুস এটা ভারত বুঝতে পেরেছে, রাইট? উনি আজকে দেখুন কেন স্টেটমেন্ট দিতে হলো জামা মসজিদের, আপনি তো প্রথম দিকে এটা দেখালেন, ভারতের যেটা মাইনরিটি আছে বাংলাদেশের প্রফেসর ইউনুসের সঙ্গে নেই। ওনার যদি এটা থাকে, এটা ইউব খান, জেনারেল ইউব খান এটাই চেয়েছিলেন 1965-এ, কি উনি ভেবেছিলেন? বা 1947-এ পাকিস্তান চেয়েছিল যে আমাদের এখানে কাশ্মীরি লোক যেহেতু ওরা একটা মাইনরিটি স্ট্যাটাস আছে, ওরা পাকিস্তানের সঙ্গে যাবে। 1947-এ কাশ্মীর আমাদের সঙ্গে ছিল, 1965-তে আমাদের সঙ্গে ছিল, 1971-এ আমাদের সঙ্গে কাশ্মীরি লোক ছিল, আজকেও আছে। ওরা আপনার সঙ্গে যাবে না পাকিস্তান। কিন্তু এই যে প্রফেসর ইউনুস, উনি ভাবছেন কি উনি একটা কিছু করবেন, উনি ইসকনকে তুলে ধরবেন, একটা বাইল্যাটারাল রিলেশনকে উনি একটা ওয়ার্ল্ড এতে নিয়ে আসবেন, আর তারপরে উনি ভাবছেন যে আমাদের যারা এখানকার মাইনরিটি আছে ওরা তালি বাজাবে, ওরা বলে বাহ মোহাম্মদ ইউনুস বাহ। উনি তো চেষ্টা করেছিলেন আমাদের কাছে জঙ্গি একটাও ঘটনা হলে প্রফেসর ইউনুস এটা ইন্ডিয়া আছে, আমরা বারবার বলছি ঢুকে মারবো, আমরা কাউকে ছাড়বো না। এটাকে আগামী সময়ে কি এরকম যদি হয় যে আপনি যেটা খুব চমৎকারভাবে সুখবীর সিং বাদলের আজকে ওটা দিলেন, পাকিস্তান অ্যাক্টিভেশন, আপনি সেদিনকে বলছিলেন বরিশালের ওখানে ট্রেনিং, আইএসআই এর অফিসাররা ট্রেনিং, এরকম অনেক রকম ইন্টেলিজেন্স রিপোর্ট ভারতের হাতে এসে রয়েছে। ভারত খুব উদ্বিগ্ন। কোথাও কি এখানে তারা ধৈর্য দেখাচ্ছে এখন এই মুহূর্তে ভারত, এবং সঠিক সময়টার জন্যই ওয়েট করছে?
ভারতে কেন, আমেরিকা, আপনি যদি সিআইএ আপনি সাইটে যাবেন, ওয়ার্ল্ড টেররিস্ট অর্গানাইজেশনে বাংলাদেশের দুজন সংগঠনের নাম আছে, আল কায়দা সাউথ এশিয়ান, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ। ওরা তো নিজে তুলে দেয়নি, ওরা ওদের কাছে ইন্টেলিজেন্স আছে। আপনি দেখুন না কি হলো ইউকে পার্লামেন্টে, ওরা বলছে জঙ্গি হামলার সম্ভাবনা আছে। কোত্থেকে খবর পেলো? From where the England got this news কে বাংলাদেশ থেকে ভারতের উপর একটা জঙ্গি হামলা চলবে? এই প্রফেসর ইউনুস, এই আমাদের সার্জিল ইসলাম, মাহফুজ ইসলাম আর নাহিদ ইসলাম, এরা আজকে যে ছেলেটা আপনি দেখছেন ওর চোখটা দেখুন, ওদের কাছে শুধুমাত্র একটাই আছে, এরা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ। ভারতের বিরুদ্ধে তীব্র ঘৃণা, উপরে এখন পরিস্থিতি বিগড়লই। একটা টেকনিক আছে আশিস বাবু, এই টেকনিকগুলো খুব আছে। না না না, দুটো হাত, একটা হাত তাক করে থাকে গলার দিকে, সুযোগ পেলেই গলাটাকে টিপে ধরে, ওই যে মুখ থেকে বেরিয়ে না চিকেন নেক টিপে ধরবো, আরেকটা যখন এখানে পায়ে ধরে। এই দুটো হাতের খেলা খেলছে আর কি, মানে কূটনীতিতে ভাবছে বোঝে, এগুলো বোঝা যায় না। এই যে জায়গা থেকে একটা বিস্ফোরক, একটা অগ্নিগর্ভ পরিস্থিতিতে এরা বারবার বলছে যে না এটা মিডিয়া এরকমভাবে বলছে, ভারতের মিডিয়া এই করছে সেই করছে, পলিটিক্যাল প্রসেস। এটা কিন্তু আমি আবারও হয়তো অনেকে বলতেই পারেন, কারণ শেখ হাসিনাকে মানে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, মানে একেবারে পিটিএ তক্তা করে দিচ্ছে আওয়ামী লীগকে। তাহলে রাজনৈতিক প্রসেস শুরু না করলে এই পুরো জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে উঠতে চলেছে বাংলাদেশ। মাইকিং করছে ক্রমশ, এদের প্রথম টার্গেট মাইনরিটি এবং মহিলা। আর ইউ এগ্রিড? আপনার সাথে আমি একদম সহমত। ভারতীয় মিডিয়া চিৎকার করে না কোনো লাভ নেই। একটা কারণে বলছি, কারণ দেশের সংখ্যালঘুর ওপরে যে আক্রমণগুলো হচ্ছে, সেখানে ওখানকার দেশের মিডিয়া চেপে গিয়ে সাম্প্রদায়িক চরিত্রকে সংহত করা ছাড়া আর কিচ্ছু করছে না। এই যে চেপে যাচ্ছেন আপনি খবর, আমি আপনাকে একটা অন্য উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে আমি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে ওকালতি করার কথা আমরা বলছি, মানে কাউকে পাওয়া যাচ্ছে না। একটা জিনিস আপনি নিশ্চয়ই জানবেন যে রমেন রায়, যেটা সংবাদপত্রে বা এখানে দেখা হয়েছে, তার উপর বিভৎস আক্রমণ করা হয়েছে। এই আক্রমণটা করা হয়েছিল, ছবি আমরাও দেখিয়েছি, আপনারা দেখিয়েছেন, কিন্তু উনার উপর আক্রমণ করেছিল 25শে নভেম্বর ঢাকাতে যে জমায়েত হয়েছিল, সেখানে যুবলীগের কর্মীরা। এই খবরটা চেপে গেছেন, এই খবরটা প্রকাশ করেননি। আজকে যখন আমরা এই খবর দেখাচ্ছি, আপনি তো বলতে পারছেন না যে ওই দিন ওর ওপরে আক্রমণ করা হয়েছিল বলে উনি চিকিৎসাধীন আছেন, বলতে পারছেন না। এই খবর চেপে যাওয়া, এই যে আপনি বারবার বলছেন না ভারতীয় মিডিয়া তো বিকল্প কথাই বলবে, কারণ ওইখানকার মিডিয়ার সত্যিকারের কথা বলার কোনো সাহস নেই। তাহলে সেই দায়িত্বটা কিন্তু আমাদেরকে নিতে হবে, কারণ ওখানে মানুষ অত্যাচারিত হচ্ছে, ওখানে মানুষ আক্রান্ত হচ্ছে। সে হিন্দু সম্প্রদায়ের হতে পারে, সে খ্রিস্টান সম্প্রদায়ের হতে পারে, বৌদ্ধ সম্প্রদায়ের হতে পারে, আসলে সংখ্যালঘু মানুষ আক্রান্ত হচ্ছে। এবং এই সংখ্যালঘু মানুষ আক্রান্ত হচ্ছে শুধু আমি মুসলমান মানুষদের দ্বারা তা নয়, কিন্তু এই জঙ্গি মুসলমান মানুষদের দ্বারা। বাংলাদেশের সব মুসলমান খারাপ না, না না, সব মুসলমান কেন, একদম খারাপ বলবো। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে রয়েছে অনেক মুক্তমনা রয়েছেন, বিভিন্ন শক্তি রয়েছেন, বিশেষ করে বুদ্ধিজীবী সম্প্রদায় রয়েছেন, মহিলারা রয়েছেন, যারা প্রোটেক্ট করছেন। আদারওয়াইজ এটা বিশ্বাসযোগ্য নয় যে 17-18 কোটি এক একজনের ভাষণ তো শুনছে, আপনিও শুনছেন, মানে তাদেরকে অ্যাগ্রেসিভ বক্তব্য তারা দিচ্ছে যে যদি নেমে আসি তাদেরকে উপর দিয়ে রক্ষা করে, প্রতি মুহূর্তে যে হুমকি তারা রক্ষা করছেন। কিন্তু এই মৌলবাদী তাণ্ডবকে যে ইউনুস যে ঢাকনাটা, প্যান্ডোরা বক্সটা খুলে দিয়েছেন, কিন্তু বোতলবন্দি করার টেকনিকটা মনে হয় উনি জানেন না। কারণ তার একটু আগে আপনি যে বিদেশ সচিবের বক্তব্য দেখাচ্ছিলেন, তিনি বলছেন 5ই আগস্টের পর যা হত্যা হয়েছে, যা বলা হচ্ছে সব মিথ্যে। তারেক রহমান কি বলছেন যে এই হত্যা, এই মৃত্যু যদি ঘটে চলে তাহলে সরকার টিকবে না। তারেক রহমান কে? 5ই আগস্টের ঘটনার কুশীলবদের মধ্যে একজন তো, অবশ্যই। তিনি বলছেন কেন তাহলে তিনিও মিথ্যা কথা বলছেন। ভারতীয় মিডিয়া বলে লাভ নেই। ভারতীয় মিডিয়ার যে মানে দর্শক সংখ্যা, মানে আমি শুধু টাইমস অফ ইন্ডিয়ার সারাদিনের খবর পড়ে 1.5 কোটি মানুষ টাইমস অফ ইন্ডিয়া পড়ে। বাংলাদেশে যত সংবাদপত্র আছে 50 লক্ষ তার পাঠক নেই। এটা বুঝতে হবে তাকে, জনমতটা কিভাবে তৈরি করতে হয়, আর এই জনমতটা কিভাবে, বিশ্ব জনমত কিভাবে বাংলাদেশের
এই তথাকথিত তদারকি সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, এরা বুঝতে পারছে না